Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope you are well by the grace of Almighty Allah. আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছো, সুস্থ আছো। আমাদের ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে যে বিষয়ভিত্তিক যে ক্লাস, তো আজকে তোমাদের সাথে আমি আলমগীর স্যার যে ক্লাস তোমাদের করব সেটা হচ্ছে ক্লাস 7-এর সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে একটু আলোচনা করব। আর যেহেতু তোমরা এখনো ক্লাস পুরোপুরি চালুই হয় নাই, ক্লাস করলে তোমরা 2-1 দিন ক্লাস করছো, তারপরে তোমাদের বন্ধ হয়ে গেল, আবার মহামারীর কারণে ক্লাস বন্ধ হয়ে গেল। তো আবার এই ক্লাস ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কী করা হলো যে ক্লাস নেওয়ার জন্য, তোমাদের পাঠদানের জন্য তোমরা যাতে অন্তত ঘরে বসে থেকে অন্তত একটু পড়াশোনা করো, তাতে তোমাদের জন্য উপকৃত হবে, সেই আশা সেই চিন্তা ভাবনা রেখেই তোমাদেরকে এই অনলাইন ক্লাসে এক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব, যে পাঠটি আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আসলে সেন্টেন্স তো ইংরেজি জানার ক্ষেত্রে সেন্টেন্স অবশ্যই তোমার জানা লাগবে। এটা একটা গ্রামারের একটা পার্ট, একটা অংশ। তো আমরা প্রথমে সেন্টেন্স কি সেটা আমরা দেখি যে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। বাক্যটা কি? আমরা দেখো কয়েকটি ওয়ার্ড, এটা যদি আমরা সংখ্যায় লিখি, কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বা একত্রে বসে যখন কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বা একত্রে বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো দেখো কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বা একত্রে বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। তো সেন্টেন্স আসলে বাক্য, এটা আমরা শিখতে গেলে, আমরা পড়তে গেলে আমাদের এটা জানা জরুরি। কারণ আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু যে বাক্যগুলো বলি, আমাদের বাক্যগুলো বলার ক্ষেত্রে বিভিন্ন বাক্য আছে। বাক্যগুলো কিরকম? যে আমরা কখনো কোথাও অ্যাফার্মেটিভ হ্যাবোধক উক্তি করতেছি, কোথাও কোনো বাক্যে আমরা কথা বলার সময় যেটা আমরা না বোধক উক্তি করতেছি, না, বুঝতে পারছো? আবার কোথাও আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, আবার কোথাও আমরা নিজের মনের আনন্দ, আবেগ এগুলো প্রকাশ করতেছি। এই যে বাক্যর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি। যেমন আমি একটা বললাম যে আমরা বাজারে যাই। আবার আমরা বললাম যে এটা হলো অ্যাফার্মেটিভ, যাই। আবার দেখো আমরা বাজারে যাই না। আচ্ছা,
আমরা বাজারে যাই, আমরা বাজারে যাই না। দেখো এখানে আমি কিন্তু এই বাক্যটার মধ্যে এই যে এখানে না শব্দটা নাই, আছে এই না শব্দটা নাই, সেজন্য এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক বাক্য, ইংলিশে বলে অ্যাফার্মেটিভ। আমি আলোচনায় আস্তে আস্তে তোমাদেরকে সেই বিষয়গুলো তোমাকে বোঝাবো। তা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে বিভিন্ন ধরনের বাক্যগুলো ব্যবহার করি, সেই বাক্যগুলো হ্যাঁ কি কি সেটা বোঝার জন্য আগে একটু আমি তোমাদেরকে এই এই আলোচনাটা একটু করতেছি এই বিষয়টা। দেখো আমরা বাজারে যাই, তাহলে আমরা বাজারে যাই, এটা না শব্দটা এখানে নাই, আমি বোঝাইলাম যে না শব্দটা এখানে নাই, কিন্তু পরের বাক্যটা আবার লিখছি আমরা বাজারে যাই না, এইখানে আবার না আছে। তাহলে এই যে না শব্দটা আছে, এই না শব্দটা থাকার কারণে এটা হচ্ছে নেগেটিভ। আর এখানে না শব্দটা নাই দেখা, ঠিক আছে, মুছে দিলাম, তাহলে এটা মনে করো নাই, তাহলে এখানে তো নাই, তাহলে এটা কি অ্যাফার্মেটিভ। তো সেন্টেন্সে আমরা জানি সেন্টেন্স গঠন করতে গেলে কি কি প্রয়োজন, সেন্টেন্স গঠন করতে গেলে কি কি প্রয়োজন, কিভাবে সেন্টেন্সটা গঠন করতে হবে ইংরেজি বাক্যের জন্য, সেটা আমাকে বুঝতে হইব। এখন আমি এই যে বাক্যটা লিখলাম, আমি বাজারে যাই, আমি বাজারে যাই না, নেগেটিভ পজিটিভ এভাবে বললাম। এখন আবার একটা ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স মানে মনের ভাবটা প্রকাশ পায়। যেমন আমি বললাম গো, যাও, গো, ঠিক আছে, যাও মানে যাও, বললাম গো, ঠিক আছে, এটা দিয়েও কিন্তু একটা সেন্টেন্স প্রকাশ পায়, একটা শব্দ দিয়েও একটা মনের ভাবটা প্রকাশ পেল। কিন্তু দেখো অনেক ক্ষেত্রে আছে সেন্টেন্স কিন্তু তোমাদের যে যেমন এখানে লিখলাম আই গো টু মার্কেট, আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। এখন আই গো টু মার্কেট আমি লিখলাম। এখন দেখো এখানে আমি বলছি যে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটা কিন্তু একটা কি হয়েছে, বাক্য হয়েছে, কারণ এখানে একটা মনের ভাব প্রকাশ পেয়েছে। আবার আমি যদি লিখি আই গো, ঠিক আছে, আই গো, আমি যাই, কি কোথায় যাই, কি করি, কিন্তু মনের কিন্তু ভাবটা রয়ে গেল, বুঝতে পারছো? তো পুরোপুরি সেন্টেন্সের ভাবটা প্রকাশ পায় নাই। অতএব এখানে সেন্টেন্সটা ভাবটা প্রকাশ পাওয়ার জন্য যে বিষয়গুলো আমার দরকার, হ্যাঁ, যে ওয়ার্ডগুলো দরকার, বাকি যে শব্দগুলো আমার দরকার সেখানে প্রয়োজন। তাহলে এখানে দেখো আমি আবার লিখলাম, আরেকটা সেন্টেন্স লিখি, যেমন গো টু, গো গো সরি গো আই মার্কেট, সাপোজ এরকম লিখলাম, এটা কিন্তু সেন্টেন্স হলো না। কারণটা কি জানো, সেন্টেন্স গুলো পাশাপাশি বসে, ঠিক আছে, কিন্তু এটা এলোমেলো, সেন্টেন্স গুলো এলোমেলো। তাহলে সেন্টেন্স গুলো এলোমেলো থাকলে হবে না। সেন্টেন্স গুলো গঠন করতে গেলে আমাকে কি কি জানতে হবে, প্রথমে কি কি দরকার, একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে লাগবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই মূল জিনিসটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমার লাগবে, বুঝতে পারছো? তো এই যে বিষয়টা আমাকে, এই বিষয়টা আমার জানা থাকতে হবে। প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই যে আমি একটা বাক্য বললাম আমি বাজারে যাই, তাহলে এই বাক্যটা গঠন করতে গেলে আমাকে এই সেন্টেন্স প্যাটার্নটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন গো শব্দটা, গো আই মার্কেট, এটা কোনো শব্দ হইল না, এটা কোনো সেন্টেন্স হইল না, কারণ এটা মনের ভাবটা প্রকাশ হয় নাই। যাই আমি বাজারে হয় নাই। তাহলে বাক্য গঠন করতে গেলে আমাকে জানতে হবে যে ইংরেজি বাক্য গঠন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তারপরে এক্সটেনশন, যদি অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বসাতে হবে। এখন এরপরে আসো আমরা এটাকে বললাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক, না বোধক, আবার প্রশ্ন করা বোঝাবে সেন্টেন্স, আবার বিভিন্ন সেন্টেন্স হতে পারে, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম, ঠিক আছে? তো বিভিন্ন আমরা চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে অনেক ধরনের বাক্যগুলো ব্যবহার করি। সেই বাক্যগুলো সম্পর্কে আমি এখন লিখবো ধারাবাহিকভাবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো।
দেখো সেন্টেন্স তো আমরা জানলাম যে কয়েকটা ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে একত্রে বসে যখন মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে কি বলে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার। আবার সেন্টেন্স 3 প্রকারও আছে, সেটা হলো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমি তোমাদেরকে সেন্টেন্সের 5 প্রকার এই সেন্টেন্স সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। সেন্টেন্স 5 প্রকার কি কি? যথা এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারছো? অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য। তারপর হচ্ছে নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, মূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে নাম্বার 3 4 অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা আকাঙ্ক্ষামূলক বাক্য, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনামূলক বাক্য, প্রার্থনা মূলক বাক্য। বুঝতে পারছো? তারপরে নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? আবেগ সূচক বাক্য। হর্ষ, বিষাদ, আনন্দ, ইচ্ছা, হর্ষ, বিষাদ, দুঃখ, বেদনা, আনন্দ, দুঃখ, বেদনা এগুলো প্রকাশ পাবে। হ্যাঁ, বিস্ময় সূচক বাক্য। যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, দুঃখ, বেদনা, হ্যাঁ এগুলো প্রকাশ পাবে। যেমন হ্যাঁ আমার কি সর্বনাশ, আবার হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জিতেছি, এরকম কিছু বাক্য প্রকাশ পাবে। তাহলে আমরা এই যে 5 প্রকারের সেন্টেন্স সম্পর্কে আমি এখানে যে আলোচনা করলাম, এই লিখলাম যে 5 প্রকার সেন্টেন্সটা লিখছি এখন। তো এই সেন্টেন্স আমরা আরো 3 প্রকারের আছে বলছি আমি, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওই বিষয়ে এখন যাব না, আমি আজকে তোমাদের এই 5টা সেন্টেন্সের উপরে আলোচনা করব। তো 5টা সেন্টেন্সের মধ্যে দেখো আমি সেন্টেন্স 5 প্রকার লিখছি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সটা বিবৃতি বা বর্ণনামূলক বাক্যটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি
বিবৃতি বা বর্ণনা মূলক বাক্য। তাহলে যে সেন্টেন্সটা দ্বারা বিবৃতি বা কোনো কিছু বর্ণনা মূলক নির্দেশ করা হয় বাক্যের মধ্যে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি সংজ্ঞাটা লিখবো না, আমি একটা এক্সাম্পল তোমাদের দেখুন। আমি লিখলাম যে আই গো টু স্কুল বা আই গো টু কলেজ। সাপোজ আই গো টু কলেজ। এখন এই যে বাক্যটা লিখলাম এখানে কিন্তু একটা বিবৃতি বা বর্ণনা প্রকাশ পেল, যে আমি কিন্তু একটা বিবৃতি দিলাম, স্টেটমেন্ট দিলাম কিভাবে, যে আই গো টু কলেজ, আমি কোথায় যাই, আমি কলেজে যাই। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা এটা, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করছে? অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এক হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য। একটু আগে যে আমি তোমাদেরকে ওই যে দুটো সেন্টেন্স লিখছিলাম, যে একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, যেমন আমি বাজারে যাই লিখছিলাম, আমি বাজারে যাই না, এরকম একটা বাক্য লিখছিলাম। তাহলে ওই দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাম্বার 2 না বোধক বাক্য। না বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না বোধক বাক্য। তাহলে আমরা দুই ধরনের সেন্টেন্স সম্পর্কে, অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুইটাতে ভাগ করছে সেটা আমরা লিখলাম, যে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। আমি যদি মনে করো একটা সেন্টেন্স আমি লিখছিলাম, সেখানে যেমন এখানে এটাই দেখো, আই গো টু কলেজ, আমি কলেজে যাই, ঠিক আছে, আমি কলেজে যাই। দেখো এখানে একটা एग्जांपल দিচ্ছি আমি, দেখো আই গো টু কলেজ, আই গো টু কলেজ, আমি কলেজে যাই। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা জিনিস মনে রাখবা, সেখানে তোমার হ্যাঁ বোধক বাক্য, যেটা হ্যাঁ বোধক বাক্য কি থাকবে, ফুল স্টপ চিহ্ন থাকবে, বুঝতে পারছো, একটা কি থাকবে, ফুল স্টপ চিহ্ন থাকবে। আর নেগেটিভ সেন্টেন্সেও একটা কি থাকবে, ফুল স্টপ চিহ্ন থাকবে। যেমন আই, এটাকে আমি লিখি নেগেটিভ করি, যদি এটাকে নেগেটিভ করি তাহলে এখানে না বোধক যদি বাক্য করি, তাহলে না বোধক বাক্য করতে গেলে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ নট, যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়। যেমন প্রেজেন্ট বলতে তোমাদের ভার্ব, হ্যাঁ, বর্তমান সময় কোনো কাজ হয় বা হয়ে থাকে, যেমন আমি বাজারে যাই, আমি কলেজে যাই, তার মানে কি বুঝাইলে এটা আমি সচরাচর সবসময় যাই, ঠিক আছে। এখানে হ্যাঁ, যেমন গো ভার্বটা, যেমন ভার্বের তিনটা রূপ, ভার্বের কয়টা রূপ, তিনটা রূপ, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট বুঝানি এটা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আমি লিখলাম গো, এটা হলো ভার্ব B1, এটা B1 বলে, ভার্ব 1 এক নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন গো, তারপরে গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট, তারপরে কি গো ওয়েন্ট, গো ওয়েন্ট গন, তারপরে কি ডু, ডু, তারপরে ডিড, ডু মানে করা, গো মানে যাওয়া, বুঝতে পারছো। তাহলে এটা হলো গোটা হলো প্রেজেন্ট, বর্তমানে, বর্তমানে কি, বর্তমানে কোনো কাজ, এই যেমন গো মানে যাওয়া, এটা একটা ভাব মানে কোনো কাজ, কোনো যাওয়া, হওয়া, যাওয়া, করা, খেলা, এগুলো হচ্ছে কাজ। যেমন ডু মানে করা, এটা একটা ভাব, তাহলে ডু, ডিড, ডান।
তাহলে এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা এক নাম্বারটা দেখো এখানে আমি কিন্তু এই সেন্টেন্সে এক নাম্বার ভার্বটা ব্যবহার করছি, বুঝতে পারছো? এখন এই এক নাম্বার ভার্বের জন্য এই যে এক নাম্বার ভার্ব পরে সাবজেক্টে পড়েছি, দেখবা যে তোমার একটা ভার্ব থাকে। সেন্টেন্স যদি সেন্টেন্সটা কেন শিখবো আমরা? সেন্টেন্সটা এই জন্যই আমাদের ভালোভাবে শেখা উচিত যে সেন্টেন্স পরিবর্তন করতে গেলে, বুঝতে পারছো? সেন্টেন্স পরিবর্তন করার সময় কিন্তু আমাদের অবশ্যই এটা জানা লাগবে কোনটা কোন সেন্টেন্স। যদি তুমি এটা ধরতে পারো তাহলে সেন্টেন্স তোমার পরিবর্তন করা সহজ হবে। এজন্য এই সেন্টেন্সটা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখো যেমন আমি লিখছি যে আই গো টু কলেজ, এটাকে নেগেটিভ করবা, তুমি কিভাবে করবা? সেজন্য আমি এখানে লিখলাম এই সেন্টেন্সটা কিভাবে বুঝবা যে প্রেজেন্ট টেন্সে আছে। সাপোজ এই যে প্রথমেই থাকে, দেখবা প্রথমে যে শব্দটা থাকে এটা হলো ভার্ব, সরি সাবজেক্ট। প্রথমে যে শব্দটা থাকে এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখবা একটা ভার্ব থাকে, সেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে সেটা বোঝার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? কিছু কিছু নির্দেশিকা আছে যেটা দেখলে বোঝা যায়। যাই হোক ওটা আলোচনা করতে গেলে আবার ডিটেইলস একটু সময় লাগবে। তো এখন দেখো এই যে এখানে আই গো, আই হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে? আর এটা হচ্ছে নাউন। এখন এটা অবজেক্ট হিসেবে ধরা যায়। এখন এই যে আমরা লিখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, এই যে পুরোপুরি যে অংশটা আছে, এই যে আমরা বললাম যে সাবজেক্ট ভার্ব নিয়ে অবজেক্ট নিয়ে, হ্যাঁ। এখন এটাকে তুমি নেগেটিভ করবা কিভাবে? বুঝতে পারছো? নেগেটিভ করবা কিভাবে? নেগেটিভ করবা এইভাবেই যে প্রথমে তুমি দেখতেছো এটা গো ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে তুমি নেগেটিভ করতে গেলে প্রথমে কি লাগবে? স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি কোন টেন্স আছে? গো, এটা প্রেজেন্ট ফর্মে আছে। অতএব আমার কি করতে হবে? যে প্রথমে সাবজেক্ট প্লাস ডু নট, ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যদি থাকে, এক্সটেনশন যদি অতিরিক্ত অংশ থাকে। আচ্ছা, আর অ্যাফার্মেটিভ এটা হলো নেগেটিভ স্ট্রাকচার। আর অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, আর এটা হচ্ছে এখন নেগেটিভ। আমি অ্যাফার্মেটিভটা লিখে নিই আগে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস, তারপরে কি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো V1 লিখছি আমি, হ্যাঁ, এটা কিন্তু V1 ভার্ব 1 এক নাম্বার। এটা কি V1 ভার্বের এক নাম্বার রূপ। আচ্ছা এবার দেখো তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখানে কিন্তু ডো বা ডাজ নট নাই। ডো নট বা সরি ডো নট বা ডো নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে যদি এটাকে নেগেটিভ করতে চাই। অ্যাফার্মেটিভটাকে ডাজ নট। এবার খেয়াল করো এই যে লিখলাম সাবজেক্ট, আমি কি লিখছি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, তারপরে কি এক্সটেনশন। এখানে কিন্তু দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে আর অবজেক্ট আছে, ঠিক আছে? বাকি অংশটা এখন দেখো এই যে তারপরে কি আছে যে কি বলে সাবজেক্ট, তারপরে এটাকে যদি নেগেটিভ করতে যাই আমি কিভাবে করব? সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট। এখন ডো নটটা কোথায় বসবে? ডাজ নটটা কোথায় বসবে? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, ঠিক আছে? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, যেমন এখানে ফার্স্ট পারসন কোনগুলা? আই শব্দটা হচ্ছে ফার্স্ট পারসন, এজন্য এই শব্দটা কি ফার্স্ট পারসন। তাহলে আই এর সাথে কি বসবে? ডো নট। আই ডো নট। এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই, আই গো টু কলেজ, তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে কি আসবে? প্রথমে ডো নট, দেখলাম ডো নট, আই ডো নট, ঠিক আছে? আই ডো নট। সাবজেক্টের পরে কি লিখলাম? ডো নট। তারপরে দেখো এটা এরপরে কি আছে? গো। তো গো ভার্বটা
প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্ট কি আছে আই বসাইলাম, প্রথমে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টটা আই বসাইলাম, দেখো আই বসাইছি। এরপর আবার কি লাগবে, এরপর আবার ডো বা ডাজ নট লাগবে। এখন আমি ডো নট না ডাজ নট বসাবো, যদি এটাকে নেগেটিভ করতে চাই, না বোধক বাক্য গঠন করতে চাই, তাহলে আমি কি লিখবো ডো নট। কেননা আই হচ্ছে ফার্স্ট পারসনের বেলায় ফার্স্ট পারসন যদি হয় আর যদি মানে সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি বসে দেব ডো নট, ঠিক আছে। এবং থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় মানে প্লুরাল নাম্বার যদি হয়, যেমন উই যদি ফার্স্ট পারসন হয় কিন্তু প্লুরাল ফ্রম, তারপরে সেক্ষেত্রে আমাদের কি বসে দেব কি ডো নট। এখন দেখো এখানে আই মানে আমি, তাহলে আই ডো নট দেখলাম, ডো নটের পরে কি আসবে ভার্ব 1। ভার্ব 1 কোনটা, ভার্ব 1 বলতে এই যে গো, এখানে গোটা বসাবো আই ডো নট গো। তারপরে কি অবজেক্ট বা সেন্টেন্সের বাক্য অংশ এক্সপ্রেশন মানে যেটা থাকে, যেমন এখানে টু কলেজ আছে, বাক্য অংশটা বসাই দিলেই হয়ে গেল গো টু কলেজ। বুঝতে পারছো? এভাবে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য তোমরা গঠন করবা। এখন আরো আছে অনেক বাক্য আছে কিভাবে গঠন করতে হবে, হ্যাঁ সেগুলো আছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা জানতে পারবা। তো যাই হোক এই স্ট্রাকচারটা তোমরা মনে রাখবা। এরপরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা দেখলাম দুই ভাগে ভাগ করা আছে, যেটা নাকি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু হ্যাঁ বোধক করা বোঝায় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যে সেন্টেন্স দ্বারা না বোধক করা বোঝায় সেটা হচ্ছে নেগেটিভ। যেমন আমি আই গো টু কলেজ, এটা আমি কলেজে যাই, হ্যাঁ বোধক করা বোঝাইছে, এজন্য এটা অ্যাফার্মেটিভ। এখানে কোনো না শব্দটা নাই, আছে নট শব্দটা নাই, দেখো এখানে ডো নট মানে নট শব্দটা আছে, এজন্য এটা নেগেটিভ। আর এখানে ডো নট বা ডাজ নট কোনো শব্দ নাই, সেজন্য এটা হ্যাঁ কি অ্যাফার্মেটিভ। তাহলে আই গো টু কলেজ, আমি কলেজে যাই, এটা হলো অ্যাফার্মেটিভ। আই ডো নট গো টু কলেজ, আমি কলেজে যাই না, এটা হচ্ছে কি নেগেটিভ। বুঝতে পারছো? এরপরে দেখো আমরা এটা পড়লাম, এরপর আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করা বোঝাবে সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, প্রশ্নবোধক বাক্যটা তোমরা কিভাবে বুঝবা? অবশ্যই প্রশ্নবোধক বাক্যের মধ্যে এই চিহ্নটা থাকবে। কি চিহ্ন থাকবে? হ্যাঁ, সাইনটা থাকবে, চিহ্নটা থাকবে। যেমন প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, এই হোয়াট চিহ্ন। বুঝতে পারছো? প্রশ্নবোধক চিহ্ন, এই চিহ্নটা থাকবে অবশ্যই, কারণ এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে এটা প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, প্রশ্নবোধক বাক্য কিভাবে, প্রশ্নবোধক বাক্যটা আরো কিভাবে চিনবা? প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, ঠিক আছে। মানে যেমন আমি লিখলাম এখানে দেখো I am a student। দেখো এই এম আই এর পরে ভার্বটা কোনটা? এই ভার্ব। তা ভার্ব দিয়ে মানে কি অক্সিলারি ভার্বগুলো তুমি যদি প্রথমে এনে দাও যে এম, আর বাকি যা আছে যে শব্দগুলো আছে যেমন আই আছে, তারপরে এ স্টুডেন্ট আছে, বসায় দাও এম আই এ স্টুডেন্ট, আমি কি ছাত্র? তাহলে দেখো এম আই স্টুডেন্ট। এখন দেখো এখানে প্রশ্নবোধক বাক্য করতে গেলে অবশ্যই শেষে একটা কি প্রশ্নবোধক চিহ্ন থাকে। আবার প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে চিনবা? যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যে প্রশ্নগুলো করা থাকবে, যেমন ডাব্লিউএস কোশ্চেনগুলো কি কি? ডাব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, হ্যাঁ, তারপরে এগুলো দিয়ে প্রশ্নবোধক মানে বাক্য তৈরি করা হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, সাপোজ ধরো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এই যে হোয়াট দিয়ে প্রথমে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করা আছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট এর পরে ডাব্লিউএস কোশ্চেন, এগুলো বলে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলা? হু, হুইচ, হোয়াট, ওয়েন, হাউ, এগুলো। বুঝতে পারছো? কে, কেমন, কত, কিভাবে, কখন, হ্যাঁ এইটা। তাইলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? এটা কি একজনকে আমি প্রশ্ন করলাম, এই প্রশ্ন করাটাই হচ্ছে কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো আমরা তারপর আবার অক্সিলারি ভার্বগুলো, যেমন অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had,
ডু, ডাজ, ডিড এগুলো প্রথমে নিয়ে আসবে। দেখো এটাকে যদি তুমি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যাও, আই গো টু কলেজ, তাহলে প্রথমে কি লাগবে? ডু। শব্দটা কি লাগবে? ডু। একটা অতিরিক্ত শব্দ তোমাকে এখানে আনতেই হবে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য। মনে রাখবা যে সেন্টেন্সটাকে আরেকটা সেন্টেন্স রূপান্তর করতে গেলে অবশ্যই একটা না একটা নতুন একটা শব্দ যোগ করতে হবে। তাহলে সেটা কি? ডু। ডু। তাহলে লিখলাম ডু। তারপরে কি লিখবো? আই। বাকি যা আছে সব ঠিক থাকে। ডু আই গো টু কলেজ। বুঝতে পারছো? তাহলে ডু আই গো টু কলেজ, এই ডুটা কিন্তু যুক্ত হলো, ডু প্রথমে চলে আসলো। এখন এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এটা সাহায্যকারী। আমার অক্সিলারি আসলে কি জানো, আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে শিখবো এমন না বিষয়টা। আমাকে বুঝে বুঝে গ্রামারগুলো বুঝে বুঝে পড়লেই তুমি দেখবা যে তোমার কাছে ইজি মনে হবে। তাহলে এখানে কি ডুটা আনলা, তুমি ডিড আনলা না। কেন ডিড আনলা না? এজন্যই যে এটা এই যে ভার্বটা তুমি দেখতেছো গো, এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্টে হইলে কি করবা? ডু ব্যবহার করবা। আর পাস্টে হইলে ওয়েট থাকলে তাহলে তুমি দিবা ডিড। তাহলে এখানে প্রেজেন্টে আছে গো, এজন্য তুমি দিবা ডু। বুঝতে পারছো? ডু। যদি এখানে মানে ওয়েন্ট থাকতো, সাপোজ ওয়েন্ট, তাহলে তুমি ব্যবহার করতে কি? ডিড। কি ব্যবহার করতে? ডিড। এরপরে সাবজেক্ট লাগতো। ডিড তো পাস্ট ফর্মে ব্যবহার আর করলাই। এরপরে পরের ভার্বটা যেহেতু এটা পাস্ট ফর্মে ওয়েন্ট তুমি ব্যবহার করছো, তারপরে ভার্বটা ব্যবহার করবা যে মূল ভার্বটা আছে সেটা ব্যবহার করবা কি? প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবা। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, যে ওয়েন্টটা পাস্ট যদি হয় তাহলে তুমি এখানে ডিড বসাইলে এখানে প্রথমে কি ব্যবহার করবা? ডিড আই, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আবার চলে আসবে, এক নাম্বার চলে যাবে। ডিড আই যদি ওয়েন্ট হয়, ডিড আই গো টু কলেজ। বুঝতে পারছো? ডিড আই গো টু কলেজ, আমি কি কলেজে গিয়েছিলাম? তো এইরকম বিষয়টা। তারপরে দেখো এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধমূলক বাক্য। এটাকে দ্বারা আদেশ করা হবে। যেমন ডু ইউ ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটি করো। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? মানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে। যেমন ডু, ডু। বুঝতে পারছো? ডু দা ওয়ার্ক, কাজটি করো। আবার লিখলাম ডু নট রান ইন দা সান, রোদ্রে দৌড়াদৌড়ি করিও না, এটা নিষেধ করে না। ডু নট রান ইন দা সান। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি? অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনামূলক বাক্য। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। বুঝতে পারছো? মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার কি হন? সহায় হন। এরকম যেমন মে ইউ বি হ্যাপি, তুমি কি করো? সুখী হও। বুঝতে পারছো? এটা কি প্রার্থনা করা হলো, দোয়া করা হলো যে তুমি সুখী হও। এরপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি? যে আবেগ সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্সটা তুমি কিভাবে চিনবা? শেষে একটা চিহ্ন দেওয়া থাকবে এরকম, এই যে, তার মানে একটা চিহ্ন দেওয়া থাকবে আবেগ সূচক। তার মানে বলে যে চোখের পানি মতো ফোটা ফোটা পড়া। তো এরকম আসলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে বিস্ময় প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে কি? বিস্ময় সূচক বাক্য। যেমন হেলাস আই এম আন্ডার, হেলাস হায় আমার কি সর্বনাশ, হায় আমার কি সর্বনাশ। বুঝতে পারছো? হুররা, হুররা we have won the game। ওই যে খেলায় জিততে পারে বলে না যে হুররা, হুররা মানে আনন্দ পায়, মজা পায়, সেজন্য হুররা we have won the game। মানে আমরা খেলায় জিতেছি। বুঝতে পারছো? এই হচ্ছে সেন্টেন্স। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আবার পরবর্তীতে ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার জন্য দোয়া করবা। তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমি আবার আল্লাহ যদি বাঁচায় রাখে সেই জন্য আমি চেষ্টা করব। আবার যদি দেখা হয়, কথা হয় তোমাদের সাথে, আমি তোমাদেরকে
পরবর্তী পাঠদানের সুযোগ পেলে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। সেই আশাবাদ ব্যক্ত রেখেই শেষ করছি। সবাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে আবার এই মহামারী থেকে সকলকে মুক্ত করে এবং স্কুলে এসে তোমরা ক্লাস করতে পারো, সেই দোয়া রইল তোমাদের। হ্যাঁ, আর যদি আমরা শিক্ষকরা যারা আছেন তাদের সহযোগিতায় তোমরা নিবে, আর ক্লাসগুলো অনলাইন যে ক্লাসগুলো হয় বাসায় বসে বসে একটু দেখবে। যদি কোথাও কোনো না বুঝো, স্যাররা আছে তাদেরকে হেল্প নিবা। হ্যাঁ, প্রয়োজনে আমরা আছি, হেল্প নিবা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই বলে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।